শোনানো আমাদের উদ্দেশ্য নয়, ভয়ের ঘটনার মাধ্যম দিয়ে কোনো মেসেজ এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোড শুরু করি। আজকের এপিসোডে দুটি ঘটনা থাকছে। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি MA হোসেন নামক একজন ভাইয়ের কাছ থেকে, যিনি বর্তমানে গাজীপুরে সমন্বিত কৃষি প্রকল্পে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি রংপুরে, আর ঘটনাটি মূলত ওনার সাথে এবং ওনার আপন ছোট মামার সাথে ঘটেছিল। সময়কাল 2005 কি 6 সাল, তখন বর্ষাকাল। ওনার নানাবাড়ি হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে। বড়বিল ইউনিয়নের একটি গ্রামে, উনি গ্রামের নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, এই জন্য গ্রামের নামটি আমরা বলতে পারছি না। তো ওনার নানাবাড়ি যেখানে, ওখানে বেশ বড় আর একটা বিল রয়েছে। আর ওই বিলে যেতে হলে ওনার নানাবাড়ি থেকে বের হয়ে একটা বড় বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের পাশে দুটো পুকুর রয়েছে আর একটা বড় তেঁতুল গাছও রয়েছে। তো এটা পাড়ি দিয়ে আসার পর বেশ খানিকটা ধানি জমির আইল পাড়ি দিয়ে মূলত ওই বিলে যেতে হয়। ওই বিলে বিভিন্ন সময় বিভিন্ন ফসল ফলে। যখন বর্ষাকাল থাকে তখন তার ফসল ফলানো সম্ভব হয় না। যখন পানি নেমে যায় তখন সেখানে ধান, ভুট্টা, তামাক এগুলো চাষ করা হয়। তো সময়টা বর্ষাকাল ছিল। কিছুটা উঁচু জমির পরেই ওই বিলের পানিটা দেখা যাচ্ছিল। তো ওনারা বাঁশঝাড় পাড়ি দিয়ে আসছেন। ওই বাঁশঝাড় রিলেটেড বিভিন্ন ঘটনা আছে, সেগুলো উনি পরবর্তীতে কোনো এক সময় পাঠাবেন বলে জানিয়েছেন। তো উনি যখন ওনার মামার সাথে পাড়ি দিয়ে আসছিলেন, তখন ওনাদের কাছে ড্রাইসেল ব্যাটারির যে টর্চ লাইটগুলো, হলদেটে আলো হয় যেগুলোর, ওই যে হক ব্যাটারি, তারপরে অলিম্পিক ব্যাটারি, এক ধরনের ড্রাইসেল ব্যাটারি যেগুলো ছিল, ওই ব্যাটারিগুলোর মাধ্যমে যেই টর্চ লাইটগুলো জ্বালানো হতো আর কি, ওই রকম টর্চ লাইট নিয়ে ওনারা বের হয়েছেন। হাতে ট্যাটা ছিল। ট্যাটা তো অনেকেই চেনেন, যে ট্যাটা দিয়ে যে মাছ ধরা হয় আর কি। ওনারা ঠিকঠাক মতো বের হয়েছেন। তখন রাত 9টা কি 9:30 বাজে। তো বের হয়ে ওনারা কিছুটা পথ আগানোর পর, ওই আইল দিয়ে আগানোর পর যে নিচু ধানি জমিগুলো রয়েছে, ওগুলোতে আবার পানি ঢুকে গেছে। তো ওখানে টর্চ লাইটের আলো ফেলে বিভিন্ন ধরনের মাছ ধরছিলেন। শৈল মাছ, টাকি মাছ, এরকম বিভিন্ন ধরনের দেশি মাছগুলো ওনারা ধরছিলেন। তো ওনারা যে ব্যাগটা নিয়ে এসেছিলেন, এই ব্যাগে মাছগুলো রাখছিলেন। তো মাছ তো ভালোই পাচ্ছিলেন। আর মাছ যখন ক্রমাগত মানুষ পেতে থাকে, তখন কিন্তু আরও মাছ শিকার করার লোভ কিন্তু পেয়ে বসে। সে লোভটা ওনাদেরও পেয়েছিল। তো লিখন মামা আর হোসেন ভাই, ওনারা দুজন মাছ ধরছিলেন। তো ধরতে ধরতে হঠাৎ করে দেখেন যে আইলের আর এক প্রান্ত দিয়ে একজন লোক আসছে হেঁটে হেঁটে। একজন বয়স্ক ভদ্রলোক, তার বয়স 70-75 হবে, বয়স দেখে যেরকম বোঝা যায়। স্বাভাবিক গড়নের, লুঙ্গি পরা, একটা সাদা হাতাওয়ালা পাতলা গেঞ্জির মতো কিছু একটা পরা আছে, যতটুকু ওনারা বুঝেছিলেন আর কি। তো যখন এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, তখন ওনারাই বলছিলেন যে, বিশেষ করে লিখন চাচা, লিখন মামা, উনি সালাম দেন যে, চাচা আসসালামু আলাইকুম, আপনি কোথায় যাবেন, এত রাত্রে আসছেন, মাছ ধরবেন নাকি? তখন উনি আবার বলছেন যে, না রে বাবা, মাছ ধরবো না, আমার কাজ ছিল আর একটা জায়গায়, আর বের হয়েছি খাওয়া দাওয়া করে, বের হতে হতে দেরি হয়ে গেছে, হাঁটতেছি আর কি এদিক দিয়ে, এখন বাড়িতে যাব, একটু জমিগুলো দেখলাম কি অবস্থা। তখন লিখন মামা বলছেন যে, এত রাতের বেলা আসছেন, তো আপনার বাসা কোথায়? তখন ওই বয়স্ক ভদ্রলোকটা হাত দিয়ে ইশারা দিয়ে দেখালেন যে, আমার বাড়ি ওই পাশে। তখন লিখন মামা আর এই হোসেন ভাই দুজনই খেয়াল করলেন যে ওনাদের পেছন দিকটাতে একটা জায়গা দেখালেন। ওইদিকে তাকিয়ে দেখলেন ওখানে বেশ বড় বড় গাছ রয়েছে, একটু জঙ্গলের মতো রয়েছে, ওইদিকে একটা বট গাছও রয়েছে, আর ওই দিকটাতে একটা আলো জ্বলছে, তবে আলোটা অনেক দূরে। তখন ওই বয়স্ক ভদ্রলোক বললেন যে, ওই যে দেখো না আলো জ্বলে, আমার বাড়িটা ওইখানে। তখন বেশ কিছু কথাবার্তা আর কি টুকটাক হলো, উনিও উত্তর দিচ্ছিলেন। এখানে অস্বাভাবিক কোনো কিছু কিন্তু ওনাদের কাছে মনে হয়নি। আর ওই লোকটা একটা পর্যায়ে বললেন যে, বাবারা, তোমাদের ব্যাগের মধ্যে কি মাছ নাকি? ওরা বললেন, হ্যাঁ চাচা, মাছ। ওই সময় ওই বয়স্ক ভদ্রলোকটা ওনাদেরকে বলেন
যে বাবারা আমি তো বাইরে বের হয়েছি, লাইট নিয়ে তো বের হই নাই, আমার কাছে তো লাইট নাই, তোমরা যদি একটু আমাকে আগায় দিতা খুব ভালো হতো। আর আমার তো বয়স হয়ে গেছে, চোখেও কম দেখি। একথা শোনার পর লিখন মামা স্বাভাবিকভাবেই বলেছেন যে ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই, আমরা আগায় দিব, চলেন আমরা যাই। তো এই যেই আইল কিন্তু এমন পাশাপাশি দুইজন কিন্তু হাঁটা যায় না, একজন একজন করে হাঁটতে হয়। এদিকে কি হয়েছে যে ওই মুরব্বী চাচা উনি আগে হাঁটছেন, পেছনে এই লিখন মামা, তার পেছনে হোসেন ভাই, এইভাবে আর কি হেঁটে যাচ্ছেন। হাঁটার সময় বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, আর লিখন মামা ওই বয়স্ক ভদ্রলোকের সাথে আলাপচারিতার চেষ্টা করছেন। তবে 10টা কথা বললে একটার উত্তর দেয়, আর উত্তর যেটা দেয় সেটা মূলত একটু অপ্রাসঙ্গিক। বরঞ্চ উত্তরের সাথে উনি পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দেন। এরকমভাবে ওনারা হেঁটে যাচ্ছেন। তবে একটা ব্যাপার, এই যে লিখন মামা আর হোসেন ভাই ওনারা খেয়াল করেন, ওনারা প্রায় 20 মিনিট হাঁটার পর যতটুকু পথ এগিয়েছেন, মাত্র 2 থেকে 3 মিনিটের পথ এগিয়েছেন। এরকম তো হওয়ার কথা না। পেছন দিকে টর্চ মেরে লিখন মামা দেখলেন যে ওনারা সামান্য একটু পথ এগিয়ে এসেছেন, কিন্তু 15-20 মিনিট ধরে ওনারা হেঁটেই চলছেন। একটা পর্যায়ে লিখন মামা এবং হোসেন ভাই বেশ বিরক্তই হন যে আমরা তো মাছ ধরবো, কতক্ষণে এই মুরব্বীর বাড়ি পর্যন্ত আসব। লিখন মামা বলে ওঠেন যে চাচা আপনার বাড়ি আর কত দূর? তখন ওই চাচা বলে এই যে বাবা আর একটু সামনে, এই যে একটু সামনে। এইভাবে বলতে বলতে ওই যে ঝোপ জঙ্গলের মতো জায়গাটা ছিল, ওখানকার একটা বট গাছের নিচে ওনারা চলে আসেন। আসার পর ওই বয়স্ক ভদ্রলোকটা দাঁড়িয়ে পড়ার পর বলছেন যে বাবারা তোমরা তো মাছ টাছ ধরছো, আমাকে কয়টা মাছ দিয়ে যাও। তখন লিখন মামা বলছেন যে মাছ, আপনি মাছ দিয়ে কি করবেন? তখন উনি বলছেন যে আমি পরিবার নিয়ে একটু রান্না বান্না করে খাবো। তখন লিখন মামা বলছেন যে আমরা এত কষ্ট করে মাছ ধরলাম, আপনাকে দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে। সত্যি বাড়িতে অনেক মেহমান আসছেন, বিশেষ করে যে হোসেন ভাই, তারপর আরও আত্মীয় স্বজনরা আসছিলেন আর কি। একটা অকেশন উপলক্ষে মূলত আসছিলেন তারা। ওনাদের উদ্দেশ্য ছিল এই মাছগুলো রান্না করা হবে। এখন এই বয়স্ক ভদ্রলোক উনি মাছ চাচ্ছেন, তারপর এইভাবে হঠাৎ করে মাছ চাচ্ছেন, বিষয়টা আসলে ওনারা স্বাভাবিকভাবে নেন নাই। বেশ বিরক্তির সাথেই এই অফারটা নিয়েছিলেন আর কি। উনি তো মাছ দিবেন না, বলছেন না চাচা আপনাকে আর এক সময় মাছ দিব, আজকে থাক। কিন্তু ওই বয়স্ক লোক নাছরবান্দা, উনি মাছ নেবেন। এইভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে হয় কি, এই বয়স্ক লোকটা ওনার মাথাটা এক সাইডে ঘোরানোর পর ঝাটকা দিয়ে আবার মাথাটা তাদের দিকে ঘুরিয়ে নেন। যখনই এটা করেছেন তখন এই লিখন মামা আর এই হোসেন ভাই দুজনই দেখছেন যে আরে এটা কি, দেহটা মানুষের মতো, আগে যে পোশাক পরা ছিল সেরকম পোশাকই আছে, কিন্তু চেহারাটা না মানুষ না কোনো প্রাণীর, ভয়ঙ্কর একটা চেহারা। চোখ দুটো লাল টকটকে জল করছে, আর মুখমণ্ডলটা এমন, এটা আসলে যে কিসের মতো বলা খুব মুশকিল, কোন প্রাণীর মতো বলা মুশকিল, তবে এটা মানুষের কোনো মুখমণ্ডল না। ওই অবস্থায় গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠে ওই অবয়বটি বলে ওঠে, তোদেরকে অনেকক্ষণ ধরে বুঝাইছি, ভালো কথায় কাজ হলো না, না মাছ দিবি নাকি এখানেই শেষ করে দেব তোদেরকে। এই কথা যখনই বলেছে তখন লিখন মামা এই হোসেন ভাইকে বলছে যে হোসেন দৌড় সোজা দৌড়। ওনারা তো ঘুরে দিয়েছেন সোজা দৌড়। তবে দেয়ার আগে একটা ব্যাপার কিন্তু হয়েছিল, যে একটা পর্যায়ে বিরক্ত হয়ে এই লিখন মামা ট্যাটা দিয়ে ওই অবয়বটাকে আঘাত করতে চেয়েছিলেন, তাতে ওই অবয়বটা আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। এরপরে মূলত ওনারা দৌড় দিয়েছেন। এখন আইল দিয়ে কিন্তু দুইজন লোক পাশাপাশি তো হাঁটাই মুশকিল, সেখানে আইল দিয়ে কিন্তু দৌড়ানো যায় না। বড় জোর শুকনো আইলে একটু জোরে হাঁটা যায়, তারপরও জোরে হাঁটতে গেলে পা কিন্তু পিছলে পাশের ক্ষেতের মধ্যে পা পড়ে যাবে।
সেখানে দৌড়ঝাঁপ করতে গেলে কী অবস্থা হবে নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন। ওনারা দুইজন প্রায়ই বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছিলেন। যেহেতু বর্ষাকাল, ক্ষেতগুলো ছিল কর্দমাক্ত, ওনারা কাদার মধ্যে পড়ছেন, আবার উঠছেন, আবার আগানোর চেষ্টা করছেন। এভাবে ওনারা ওনাদের বাড়িতে ফেরত যাওয়ার চেষ্টা করছেন। মাছের ব্যাগ কিন্তু আছে সাথে। ওই যে বাঁশঝাড়ের কথা বললাম শুরুতে, ওই বাঁশঝাড়ের কাছাকাছি ওনারা চলে আসছেন। বাঁশঝাড়ের ভেতরে যখন ঢুকেছেন তখন একটা তেঁতুল গাছের কথা বলেছিলাম শুরুর দিকে, মনে হচ্ছে ওই তেঁতুল গাছের ঝড় শুরু হয়ে গেছে। এরপর ওনারা বাঁশঝাড়ের ভেতর দিয়ে যখন পার হবেন, হঠাৎ করে 3-4টা বাঁশ ঠাস ঠাস করে পড়ে যায়। আর তখন এই যে লিখন মামা, উনি বিড়ি খেতেন আর কি। ওই সময় বিভিন্ন ধরনের বিড়ি পাওয়া যেত, বিভিন্ন ব্র্যান্ডের। তো ওরকম বিড়ি ধরিয়েছেন। বিড়ি ধরানোর সাথে সাথে আবার চটচট করে বাঁশগুলো সোজা হয়ে গেছে। এরপর ওনারা আবার দৌড়ানো শুরু করেছেন। এভাবে ওনারা বাড়িতে চলেও আসেন। চলে আসার পর ওনারা ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছেন। ঘরে যখন ঢুকেছেন, রাতের বেলা ঘরে টিনের চালের উপরে এক ধরনের ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে যায়। মনে হচ্ছে কেউ ধপাস ধপাস করে পা ফেলছে টিনের চালের উপরে। আর টিনের চালের উপরে যদি পা পড়ে তখন চালগুলো কিন্তু দেবে যায়, ওরকম দেবে যাচ্ছিল। ওই ঘরটা ছিল বিল্ডিং করা, কিন্তু উপরে ছাদ না, টিন ছিল। এই টিনের চালের উপরে এই ধরনের শব্দ হচ্ছিল। ফজরের আজান পর্যন্ত এরকম ধপধপ শব্দ কিন্তু হয়েছে। ফজরের আজানের পর এই শব্দটা বন্ধ হয়, এরপর ওনারা ঘুমিয়েছেন। সকাল থেকেই এই লিখন মামা এবং হোসেন ভাইয়ের প্রচণ্ড জ্বর। এদিকে স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, উনি এসে ঝাড়ফুঁক করে যান, তবে তাতে কোনো লাভ হয় না। গভীর রাত হলেই চালের উপরে ধপ 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 আওয়াজ হতো। মনে হচ্ছে টিনের চালের উপর প্রচণ্ড রাগ নিয়ে কেউ হেঁটে যাচ্ছে। এই হোসেন ভাইয়ের নানা কিন্তু অনেক আগে মারা গিয়েছিলেন। ওনার নানি তখন জীবিত ছিলেন। উনি এই বিষয়টা সুরাহার উদ্যোগ নেন। ওনাদের তো এত জ্বর, 2 দিন তো বের হতে পারেন নাই, কিন্তু রাত হলেই সমস্যা শুরু হতো। ওনাদের এই বড়বিল ইউনিয়নেরই একটা বাজার রয়েছে, ওই বাজার একটা বড় মসজিদ রয়েছে। ওই মসজিদের ইমাম সাহেব আবার প্যারানরমাল সমস্যা সমাধানে বেশ এক্সপার্ট ছিলেন, বেশ ভালো ঝাড়ফুঁক জানতেন। তো নানি ওনাকে নিয়ে আসেন। উনি আসার পর তেল পড়া, পানি পড়া, এরকম বেশ কিছু বিষয় দেন, ঝাড়ফুঁক করে দেন। এবং উনি সব কিছু শোনার পর বলেছিলেন যে বেশ দুষ্টু এক জিনের খপ্পরে পড়েছিলেন ওনারা মাছ ধরতে গিয়ে। এবং এটাও উনি বলে দেন যে আগামী কয়েক মাস ভুলেও যেন ওনারা রাতের বেলা মাছ ধরার কথা চিন্তাও না করেন, তাহলে কিন্তু ওই জিনিসটা আবার এসে আক্রমণ করতে পারে। আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে এই ঝাড়ফুঁক এবং যেই তদবিরগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করার মাধ্যম দিয়ে লিখন মামা এবং হোসেন ভাই ভালো হয়ে গিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। লিখন মামা এখন ঠিকাদারি করেন, মূলত বিল্ডিং নির্মাণ যেটা হয়, এই বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কন্ট্রাক্টরি, এই কাজটা মূলত উনি করছেন এখন। লিখন মামা আর এই হোসেন ভাই কিন্তু প্রায় সমবয়সী, এই জন্য ওনাদের মধ্যে আন্তরিকতা, বন্ধুত্ব খুব ভালো ছিল। আর এই যে বাঁশঝাড়, তেঁতুল গাছ, যেই জায়গাগুলোর কথা বললাম, আমাদেরকে হোসেন ভাই জানিয়েছেন যে ওনার জানা আরও অনেক ঘটনা রয়েছে, ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা রয়েছে, তাছাড়া এই এলাকার কিছু ঘটনা রয়েছে। আর হোসেন ভাই কিন্তু বর্তমানে যে কাজটি করছেন এর পাশাপাশি সাংবাদিকতাও করেন। অনেক আগে থেকে উনি সাংবাদিকতা করেন, রংপুরের স্থানীয় পত্রিকা উনি সাংবাদিকতা করেছেন, এখনও লেখালেখির সাথে যুক্ত আছেন। তো ওনার জন্য শুভকামনা রইল।